আমি এই পর্যায়ে আমাদের এই প্রবন্ধের উপর আলোচনা শুনতে চাচ্ছি ডাক্তার জাহিদুর রহমানের কাছ থেকে। আমরা জানি উনি অনেক বেশি এই বিষয়গুলোর উপর নিয়ে কথা বলছেন, এবং আমি ওনার যে যে প্রতিদিনের যে ভিডিওগুলো ওগুলো ফলো করবার চেষ্টা করি। তো জাহিদুর রহমান, আপনি নিশ্চয়ই প্রবন্ধটি শুনেছেন। এই প্রবন্ধের উপরে আসলে আপনার আলাপটা আমরা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আমাকে শোনা যাচ্ছে আশা করি? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আমাকে এই অনুষ্ঠানে অংশ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা। আমি এখানে বাকিদের সাথে আছি, প্রত্যেকে এইসব বিষয়ে অনেক কাজ করেছেন। আমি ব্যক্তিগত আগ্রহে, আমার আসলে এরকম তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, রেকগনাইজ ব্যাকগ্রাউন্ড নেই। বাকি তিনজন যারা আছেন প্রত্যেকেই আইনের ব্যাকগ্রাউন্ডের মানুষ। কিন্তু আমি একটা জিনিস মনে করি, যে কারণে আমার সংবিধান নিয়ে আগ্রহী হওয়া, সেটা হচ্ছে এটা মানে প্রত্যেকটা নাগরিক, ইটস এ কন্ট্রাক্ট বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য সিটিজেন্স। তো প্রত্যেকটা সিটিজেনের বেসিক অন্তত কিছু জিনিস জেনে রাখা দরকার আছে, সেই বোধ থেকে একটু বোঝার চেষ্টা করা। আর আরেকটা কথা একটু শুরুতে বলে রাখা ভালো, প্রবন্ধটা ইভেন যেটা রিটেন প্রবন্ধটা আমি পুরো পড়তে পারিনি। ইটস এ ভেরি ডিটেইলড ওয়ান, এবং আমি চোখ বুলালাম, কিছু অংশ পড়লাম। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে, খুব গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এই ডকুমেন্টটা আমি মনে করি। আমাদের যে হিস্ট্রি, তারপর এখনকার আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে যে জায়গায় সংকটগুলো আছে, আমাদের অপশনস কি কি আছে, সেগুলো আইডেন্টিফাই করার এক ধরনের চেষ্টা আছে। আমি সাম্প্রতিক সময়ে অনেকগুলো এই ধরনের অনুষ্ঠানে ঢাকায়ও পার্টিসিপেট করেছি, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং করতে যত দিন যাচ্ছে আই এম গেটিং ইনক্রিজিংলি কনফিউজড। কেন সেটা একটু বলি। কিছুদিন আগে সংবিধান সংস্কার যে কমিশন আছে, তারাও কিছু মানুষজনের সাথে মিটিং করছেন, আমাকেও তারা ইনভাইট করেছিলেন। তো সেখানে আরো যারা ছিলেন আমার সাথে, তারপর তাদের প্রশ্ন, সবকিছু মিলে মানে কনফিউশনের কারণটা হচ্ছে এটা, যে আমরা এখন আলোচনাগুলোকে আহ আমার কাছে মনে হয় আর কি, যে আমরা আসলে মূল জায়গায় আলোচনাটা এখনো ধরে রাখতে পারছি না। খেয়াল করব আমরা এখনো আহ এই রেসপন্স করার চেষ্টা আছে। খুব স্বাভাবিকভাবে আমরা একটা কনস্টিটিউশন যদি অ্যামেন্ড করি অথবা রিরাইট করি, সেটাকে আমরা কিভাবে এফেক্টিভ করব, সেই আলোচনা তো আছেই। এর বাইরেও কতগুলো আলোচনা আছে যেগুলো মানে আমার কাছে মনে হয় অপ্রয়োজনীয়, ওই অর্থে বলছি না, কিন্তু এটা করতে করতে মূল যে আলোচনার জায়গা, আমরা মনে হয় সেটা থেকে শিফট করে যাচ্ছি। কারণ আমরা এখন পর্যন্ত খুব ক্লিয়ারলি বলতে পারবো না যে আমাদের বেয়ার নেসেসিটিস কি আছে। এই কনস্টিটিউশনের লিস্ট কয়েকটা জিনিস যদি চেঞ্জ করা যায়, আমরা কি চেঞ্জ করব। আমি দেখেছি যে এই ধরনের আলোচনা বা কথাবার্তা হচ্ছে না, তা বলছি না, হচ্ছে তো বটেই, কিন্তু খুব সিরিয়াসলি না। রাদার আমাদের কনস্টিটিউশন কি এখন এক্সিস্ট করছে নাকি করছে না, আমরা কেন এই কনস্টিটিউশন ধরে রাখলাম, কেন এটাকে বাতিল করলাম না, ইত্যাদি ইত্যাদি, এবং রিরাইট কেন করতে হবে, করলে এটাকে কিভাবে এফেক্টিভ করব, ওই আলোচনাগুলো লাগবে। কিন্তু আমরা খুব বেশি সময় আমাদের হাতেও নেই আমি মনে করি। তো সবার আগে আমাদের যেটা দরকার, আমরা কদ্দূর করব। এবং আমি এই আলোচনার মধ্যে ঢুকতে ঢুকতে আমি একটা জিনিস বুঝে ফেললাম ব্যক্তিগতভাবে, আমাদের খুব বেয়ার কতগুলো নেসেসিটিস বের করা দরকার, খুব বেয়ার। মানে আমি এখন আর খুব আশা করি না, খুব স্বপ্ন দেখি না যে আমরা ম্যাসিভ কোনো পরিবর্তন করে ফেলতে পারবো, কারণ আমাদের সবগুলো অংশ গ্রুপ এমন জায়গায় চলে গেল যে আমার কাছে এটা এখন কনফিউশন তৈরি হচ্ছে। আর আমিও আমার আগের বক্তার মতো খুব সিরিয়াসলি মনে করি, আমি নিজে প্রশ্ন বহু সময় করেছি, এই যে আমরা জনগণ বলছি, আমরা জনগণ হিসাবে কাকে ডিফাইন করছি? কোন একটা রাজনৈতিক দল যার একটা খুব বিরাট সমর্থন আছে, তাকে কি জনগণ বলবো কিনা, বা কেন বলবো? নাকি আমরা আমাদের ব্যক্তিগত পরিচয় অথবা যে সোশ্যাল মিডিয়ার যে ইকো চেম্বার আছে তার মধ্যে থাকাটাকে জনগণ বলবো? আবার আরেকটা বিতর্ক আছে, এটাও খুবই জরুরি বিতর্ক, আমরা পিপলস পার্টিসিপেশন কি এনশিওর করব, কতটুকু এনশিওর করব? আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। কিছুদিন আগে কনস্টিটিউশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আলোচনায় আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছিলাম, তোমরা বিসিএস দিয়েছো বা দেবে বা দেওয়ার পরিকল্পনা আছে, এর বাইরে কারা কনস্টিটিউশনটা একবার অন্তত পড়েছো? আমি হার্ডলি একটা বা দুটো হাত পেয়েছি। তার মানে আমরা যাদেরকে শিক্ষিত বলি বা লেখাপড়া জানা মানুষ বলি, তারাও আসলে কনস্টিটিউশন পড়েও দেখেনি। সুতরাং আমরা জনগণের অংশগ্রহণ যখন নিশ্চিত করার আলাপ করি, আমরা আসলে কি শুনতে চাই, কি ফিডব্যাক নিতে চাই? নাম্বার টু, জনগণ কি সবসময় সঠিক সিদ্ধান্ত দেয়? এটা খুবই অ্যারোগেন্ট ধরনের কথা শোনাতে পারে। আমি একটা এক্সাম্পল দেই।
আমি একটা কলাম লিখেছিলাম এটা নিয়ে প্রথম আলোতে, এবং আমি ভীষণ গালিগালাজের শিকার হয়েছে। আমি ধারণা করতে পারি কারা গালিগালাজ করেছেন ফেসবুকে, তাদের পেজে বা কমলামের নিচে। সেটা হচ্ছে, আমার হেডলাইনটা এরকম ছিল, রোকনউদ্দৌলা কিংবা সারোয়ার আলমের মতো মানুষের তারকা হওয়া আশঙ্কার বা আতঙ্কের। মানে আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করেন, এটা আমাদের আনকনস্টিটিউশনাল, এটাকে নিয়ে হাইকোর্টের রায়ও আছে, কিন্তু সরকার আপিল করে করে এটাকে পেছাতে পেছাতে এটা ধরেই রেখেছে। ফলে আপনি যদি এটা জনগণকে জিজ্ঞেস করেন যে মোবাইল কোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে থাকবে কিনা, আমি আমার আশপাশে প্রচুর কথা বলে দেখেছি তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যে, মানে আপনি যদি একটা ভোট নেন দেখবেন এটা 90, গণভোট যদি এই পয়েন্টে নেন দেখবেন যে 90% লোক শিক্ষিত মানুষজন এটা পক্ষে ভোট দিয়ে দিচ্ছে। সুতরাং আমরা এই যখন ভোট এবং অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলি, সেটাও আসলে কতটুকু সলিউশন দেবে আমি জানি না। এখন নানান রকম ইস্যু আছে, সব ইস্যু নিয়ে আমার কাছে এখন মনে হয় আমরা কয়েকটা বেয়ার নেসেসিটিস, যেমন এগুলো ঠিক করা দরকার। আর্টিকেল 70 নিয়ে কথা হয়েছে, আমাদের কনস্টিটিউশনালি আমরা আইন বিভাগ ইয়ে করি না, নাই আমাদের, সেটা হোক, সেটা অন্তত কিছু রেস্ট্রিকশন রেখে হতে পারে। আমাদের বিচার বিভাগ এখনো কনস্টিটিউশনালি লোয়ার জুডিশিয়ারিতে সরকারের ইনভলভমেন্ট আছে, আর্টিকেল 116। আমি আর একটা জিনিস একটু জোর দিতে চাই, আমি এটা আসলে পেপারের চাইতে, আমরা প্রায় চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, এবং আমরা প্রায় আলাপ করি হচ্ছে যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা অনেক বেশি কেন্দ্রীভূত আছে, এবং কেউ কেউ পপুলারলি বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। মানে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দ্বারা নিযুক্ত হন, আহ কাকে নিযুক্ত করেন আমরা খুব ভালো মতো দেখি, সেই রাষ্ট্রপতির হাতে আবার কিছু পাওয়ার যদি আমরা দিয়েও দিই, যেমন ধরুন এখন আর্টিকেল 48(3) অনুযায়ী ওনার হাতে তো প্রধান বিচারপতি নিয়োগ করার ক্ষমতা একচ্ছত্র ভাবে আছে। এটা কি এক্সারসাইজড হয়েছে? হয়, আমি জানি না। এখানে সারা আপা আছেন, কাইয়ুম ভাই আছেন, তারা অনেকদিন ধরে উচ্চ আদালতে প্র্যাকটিস করেন, তারা আমার চাইতে ভালো বলতে পারবেন। কিন্তু আমরা বাইরে থেকে আমাদের পারসেপশন হচ্ছে না, এটা দিনের শেষে এটাও তিনি ঠিকঠাক মতো করতে পারছেন না। সো এটা নাকি, আমার একটা ব্যক্তিগত চয়েসের কথা বলি, আমরা দূরেও যাব না, আমাদের কাছের দেশ শ্রীলঙ্কাতে এই এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ওদের একটা কনস্টিটিউশনাল কমিশন আছে। আমি আপনাদেরকে আরেকটা তথ্য একটু দেই, তাহলে আমার একটা রিসেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন মেম্বার আমি। তো আমরা যখন নির্বাচন কমিশন নিয়োগের আইনটা নিয়ে কাজ করছিলাম, তখন শেষ পর্যন্ত প্রতি জনের বিপরীতে যদি দ্বিগুণ করে প্রপোজ করা হয়, আপনি যখন এটা রাষ্ট্রপতির কাছে দেবেন, আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ীও কিন্তু শেষ পর্যন্ত আবারও এখানে প্রধানমন্ত্রী তার পরামর্শ দিতে পারেন। তো এই আলাপ হচ্ছিল যে 48(3)তে এক্সেমশনের ক্ষেত্রে ইলেকশন কমিশনও ঢুকিয়ে দেওয়া যায় কিনা, যেমন দুটো আছে সাথে আরো কিছু। সুতরাং এই আলাপটা দিনের শেষে আসতে হবে যে প্রধানমন্ত্রীর উপর থেকে কিভাবে পাওয়ার কমাবো। তো শ্রীলঙ্কার যে এক্সাম্পলটা বলছিলাম, ওখানকার কনস্টিটিউশনাল কমিশন কিন্তু কমিশন গুলোর নিয়োগ নিশ্চিত করে তার হাতেই। এর মধ্যে প্রাইম মিনিস্টার থাকে, প্রেসিডেন্ট থাকেন, লিডার অফ দ্য অপোজিশন থাকেন, স্পিকার অফ দ্য পার্লামেন্ট থাকেন, এবং 2 জনের কনসেনসাসে, টপ 2 লিডার্স এর কনসেনসাসে আদার পিপল থাকেন। তো 10 মেম্বার একটা কমিশন শেষ পর্যন্ত এটাকে ফাইনালাইজ করেন। এর মধ্যে অল দ্য কমিশনস তো আছেই, খুব সারপ্রাইজিংলি ওখানে আইজিপিও আছে, মানে শ্রীলঙ্কার আইজিপি সরকার যে কোনো রকম ভাবে অ্যাপয়েন্ট করে দিতে পারেন না। এবং এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, খুবই ইন্টারেস্টিং। সেটা হলো এই কমিশনটা প্রথম 17th অ্যামেন্ডমেন্টে ইনক্লুডেড হয়েছিল, যেটা ইনক্লুড করেছিলেন চন্দ্রিকা কুমারতুঙ্গা। এরপর মাহিন্দা রাজাপাকসে এসে কিন্তু এই কমিশনটা বাতিল করে দেন 18th অ্যামেন্ডমেন্টে। তারপর মজার ব্যাপার, 19th-এ এসে রানিল সিরিসেনা যে প্রেসিডেন্ট ছিলেন, উনি আবার আনেন, এবং আবার গোতাবায়া রাজাপাকসে যখন প্রেসিডেন্ট হন 20th অ্যামেন্ডমেন্টে উনি এটা বাতিল করেন। মানে এটার একটা খুব চমৎকার কোরিলেশন আছে উইথ দ্য মেন্টালিটি অফ বিং অ্যান অথরিটারিয়ান রুলার। দুই রাজাপাকসে কিন্তু এই কমিশনটা বাতিল করে দিয়েছিলেন, আর চন্দ্রিকা এবং সিরিসেনা এটাকে রেখেছিলেন। সো তারা এটাকে চেয়েছেন যে একটু অন্তত চেকস এন্ড ব্যালেন্স থাকুক এবং প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা না থাকুক। তো আমাদের এই ধরনের 2-3টা জায়গা আমরা আমাদের লোকাল গভর্নমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলছি, সেটাকে ট্রুলি এফেক্টিভ করা যায় কিনা, যেহেতু আমরা একটা ইউনিটারি স্টেট, এরকম বেসিক কিছু আলোচনা করে আমরা, আমার মনে হয়, আই এম সরি, আমার এখন আর কোনো উচ্চাশা নাই, আমরা সব উচ্চাশা সরিয়ে দিয়ে আমরা মোটামুটি এই বেসিক কয়েকটা পরিবর্তন নিয়ে আলাপ করে, বা যেমন একটা আমাদের এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে কি আমরা মৌলিক অধিকারে পার্ট করে ফেলতে পারি কিনা,
বা আনকন্ডিশনাল হয়ে যেতে পারে কিনা আমাদের মৌলিক অধিকারগুলো, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ফলো করে, এরকম অল্প কয়েকটা জিনিস করে টোরে আমাদের আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু মানে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমি প্রেফার করবো, এই আলাপটাও খুব হচ্ছে, সেটা হলো আপার হাউস অফ দ্য পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের কথা যেটা বলছি, সেটাও ঠিক আছে, এটা যদি নাও হয় অন্তত আলোচনা থাকুক। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে প্রচুর আলোচনা আছে। কাইয়ুম ভাই আজকে একটা সেমিনারে ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল, যাওয়া হয়নি, কিন্তু আমি অনলাইনে কাইয়ুম ভাইয়ের বক্তব্য শুনেছি। ওনার সাথে আমি কিছু ক্ষেত্রে এই পয়েন্টে ডিফারও করি। তো এই কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করে একটা ফাইনাল ডিসিশন নিয়ে মোটামুটি ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। তারপর আমরা কিভাবে করব, আমি একটা জিনিস মনে করি, আমরা যদি একমত হই, আমাদের এই প্রসিডিওরাল বিষয়গুলো আসলে মেজর ক্রাইসিস তৈরি করবে না, এটাতে আমি মোটামুটি নিশ্চিত। তো ওই ঐক্যমত্য তৈরি হওয়া সবার আগে জরুরি, এবং সেটার চেষ্টা আমরা যেন করি, ওই আলাপগুলো ক্রমাগত হওয়া, এবং একটা বেয়ার নেসেসিটিস, মানে আমরা অনেক লম্বা চড়া আশা প্রকাশ করতে গিয়ে আমরা কাউকে কাউকে ভয় পাইয়ে দিচ্ছি কিনা যে তারা এটার মধ্যে আর থাকলো না। আমার আগের যিনি বলেছেন, রাইটলি বলেছেন যে আপনি চাপিয়ে দিয়ে কোনো কিছু, আমি চাপিয়ে দেওয়ার একটা খুব ভিভিড এক্সাম্পল হতে পারে না ভোট। আমি খুব পছন্দ করি না ভোটকে। গত ১/১১ সরকার এটা করলো। এরপর ২০০৮-এর ইলেকশন যেটা ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটা বাতিল করলো। যদি আমাদের না ভোটটা কিন্তু সিম্বলিক ছিল, এটা ওইরকম না যে না ভোট যদি বেশি ভোট পায় ওখানে আবার ইলেকশন হবে, তাও না, তাও সেটা রাখেনি। এবং বিএনপি আওয়ামী লীগকে দেখতেই পারে না, বিএনপি আওয়ামী লীগের সবকিছুতে প্রটেস্ট করে, কিন্তু না ভোট বাতিল করার সময় একটা টুশব্দ করে নাই, এবং তারা নিশ্চিতভাবে এটা পছন্দও করেছিল। সুতরাং আমরা কিছু সংস্কার ইম্পোজ করেও আসলে লাভ হবে না, রাদার কনসেনসাসের মাধ্যমে যতটুকু আমরা পারি, মানে আমরা একটা নির্বাচন করতে পারছি না মোটামুটি ঠিকঠাক ভাবে, আমরা প্রাগৈতিহাসিক কালে পড়ে আছি। সুতরাং আমরা অনেক আলোচনা ইদানিং আমার কাছে খুবই ইউটোপিয়ান মনে হয়। আমি এক্সট্রিমলি সরি আমি যদি এই সেমিনার স্পিরিটের বাইরে কথা বলে থাকি। থ্যাংক ইউ। এই পর্যায়ে জাহিদুর রহমানের কাছে যেতে চাচ্ছি। ডাক্তার জাহিদুর রহমান, আপনি কি আছেন? আমি আছি। এবার একটু ভিডিওটা অন করা ছাড়াই কথা বলবো। জি, আই এম সরি। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে এই পর্যায়ে একটু আপনার কাছ থেকে আমাদের যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ আছে, জি। তো ওই ৭০ অনুচ্ছেদ বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এখানে আমাদের যে রাজনৈতিক যে দলগুলো আছে, এখানে কিন্তু সব রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল যদি আমরা বলি, বিএনপি কে মনে করি আমরা, সেই বিএনপি বাদে এক ধরনের ঐক্যমত্য কিন্তু দেখা যায় অন্য দলগুলোর কাছে, যে ৭০ অনুচ্ছেদটাকে আ আ বাতিল বা সংস্কার করতে হবে। সো আপনার কাছে জানতে চাচ্ছি যে এই অনুচ্ছেদ থাকলে যে বলা হয় যে হর্স ট্রেডিং বা সংসদ কেনাবেচা হবে, মানে আপনি কি মনে করেন এই আশঙ্কার বাস্তবতা আসলে কতখানি? ৭০ অনুচ্ছেদ রাখাই কি একমাত্র সমাধান? বিকল্প কোনো সমাধান আছে কিনা? ডাক্তার ধন্যবাদ। জাহিদ। ধন্যবাদ। আমি আমাদের ৭০ অনুচ্ছেদ রাখাটাকে একটা খুব ব্রিলিয়ান্ট আইডিয়া মনে করি আমাদের ৭২ এর সংবিধানে। তবে তবে যেভাবে ৭০ অনুচ্ছেদ আছে সেটা করতে গিয়ে আমাদের ৭২ এর সংবিধানকে সাইমি গণতান্ত্রিক বলছেন, খুব গ্রস একটা গণতন্ত্র বা আমরা লিস্ট একটা রিপাবলিক তৈরির যে বেসিক সেপারেশন অফ পাওয়ার, আমরা আর্টিকেল 70 দিয়ে ওটাকে জাস্ট শেষ করেছি। আমরা একটা স্টেট জন্ম নিয়েছি, যে স্টেটটা জন্ম নেওয়ার পর ডিফ্যাক্ট আমরা বলে ফেললেই ভালো, কোনো লেজিসলেচার আসলে আমাদের ছিল না। আমাদের আর্টিকেল 70-র কারণে যেটা হয়েছিল, এটা জাস্ট এক্সিকিউটিভের যিনি প্রধান তিনি যা চাইবেন তাই হবে। তো আমরা একটা স্টেট রিপাবলিকই ছিলাম না 72 কনস্টিটিউশন অনুযায়ী, এটা আমার প্রাথমিক অপিনিয়ন। কিন্তু যে স্পিরিটে 70 দেওয়া হয়েছে এটাকে আমি খুব সিরিয়াসলি সমর্থন করি, যে হর্স ট্রেড হবে, এবং আমি মনে করি এটা সেফগার্ড দরকার। মজার ব্যাপার, পাকিস্তান তো এটা খুব চমৎকার একটা অপশন বের করেছে। অলরেডি কাইয়ুম ভাই দুটোর কথা বলেছেন, পাকিস্তান আরো দুটো যোগ করেছে। পাকিস্তান মোট 4টা জিনিসকে এক্সেমশন দিয়েছে। একটা হলো তারা মানে যখন সরকার গঠিত হচ্ছে তখন, একটা হচ্ছে বাজেটের সময়, একটা হচ্ছে অনাস্থা ভোটের সময়, আরেকটা হচ্ছে সংবিধান সংশোধনের সময়। 4টা। তো 4টা দিয়েও যখন করছে, স্টিল এগুলোকে এক্সেমশন দিয়ে বাকিগুলোতে যদি আমরা ছাড় দিতে পারি, তো 70 থাকতেই হবে আমি মনে করি। এবং এভাবে এই এক্সেমশন গুলো জরুরি। আমি যদি পুরো তুলে দেয়া হয় কোন সরকার টিকবে না, এবং আমি এটা একটা দেশের স্টেবিলিটির পক্ষে
যে একই কারণে আমি পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না অন্তত লোয়ার হাউসে এটা হওয়ার ঘোর বিরোধী, কারণ এটা আনস্টেবল সরকার হবে, ওর পক্ষে প্রচুর লজিক আছে, ওটাও খুব ডেমোক্রেটিক না, আই এগ্রি, কিন্তু আনস্টেবল সরকার হবে। সো 70 থাকলে সেটা প্রবলেম হয়ে দাঁড়ায় সেখানে তুলে দিলে। সুতরাং আমি মনে করি মানে একদম আমার কাছে একদম পাকিস্তানের এই পর্যন্ত ছাড় দিতে প্রস্তুত। এটাকে আমরা কমাতে পারলে ভালো, কিন্তু অন্তত অনাস্থা ভোট আর বাজেট এ দুটো যদি রাখা যায় যেতে পারে, কিন্তু এটা থাকতে হবে। আচ্ছা, তো আপনি অনাস্থা ভোট এবং বাজেটের বিষয়টি রেখে 70 অনুচ্ছেদ রেখে শুধু না, আমি 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 সরকার গঠন, এমনকি আমি পাকিস্তানের আরেকটা ফোর্থ ওয়ান, সেটা হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সময় আমি সেটুকুও রাখতে প্রস্তুত আছি। প্লিজ, আমি বারবার একটা কথা বলছি, আমরা একটু প্র্যাকটিক্যাল হইতে হবে। আমি আপনাদের একটা উদাহরণ দেই। বিএনপি তার 70 অনুচ্ছেদ নিয়ে কি লিখেছে আমি স্মৃতি থেকে বলি, আপনাদের এটা খুব ইন্টারেস্টিং লাগবে। তারা বলছেন 70 অনুচ্ছেদের এগুলো তো আছেই, সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা সাথে রিলেটেড বিল এটাও যোগ করেছেন, করে বাকি ক্ষেত্রগুলোর ক্ষেত্রে 70 অনুচ্ছেদ সংশোধন করা মানে অপশন ছেড়ে দেওয়া যায় কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। মানে এই চারটার সাথে নিরাপত্তাও যোগ করে তারা তারপরও ছেড়ে দিচ্ছেন না। রাষ্ট্রীয় নিরাপত্তা আপনি খেয়াল করুন, এর আন্ডারে আপনি যে কোনো কিছু ঢুকিয়ে দিতে পারেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ফর এক্সাম্পল, আপনি এটাকেও রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত দেখাতে পারেন। যে কথাটা বলছি যে ওখান থেকে এসে অন্তত এই চারটাও যদি মেনে নেয়, এই চারটাকে দিয়েও যদি করা যায়, স্টিল ইটস এ ভেরি গুড ডিল আমি মনে করি, অন্তত কাগজে কলমে। আর আমি একটা কথা যোগ করি যে আর আপনার কথাটা সারা আপা বললেন, খুব সিরিয়াসলি এটা বিশ্বাস করি, সাইমিও বলেছেন, আমিও এই কথা অনেকবার অনেকবার বলেছি, আমরা কাইয়ুম ভাইয়ের সাথে পার্সোনালি কথা হয়েছে। মানে আমি কথাটা এইভাবে বলি যে আমরা কনস্টিটিউশনকে আন্ডার এস্টিমেট করা ঠিক না, কিন্তু কনস্টিটিউশনকে ওভার এস্টিমেট করাও ঠিক না। মানে এই রেভলিউশন বলুন, আমি তো রেভলিউশন মনে করি না, এই আপরাইজিং এর পরে আমরা ওভার এস্টিমেট করছি, আমরা মনে করছি সবকিছু ঠিকঠাক করে ফেললেই, লিখে ফেললেই সব ঠিক হয়ে যাবে। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। 16th অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পর আমাদের আপিল বিভাগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেস্টোর করে দিয়েছে। ডিবেট আছে এখানে, যারা আইনের বিশেষজ্ঞ আছেন তারা জানবেন যে উনি কোর্টের মাধ্যমে করতে পারেন না, বলা হচ্ছে ঠিক আছে। ওই সময় কনস্টিটিউশনেও কিন্তু 16th অ্যামেন্ডমেন্ট ছিল এবং একটা বিচারপতি বা বিচারককে ইমপিচ করার ক্ষমতা সংসদের হাতে ছিল। খেয়াল করবেন ওই সংবিধানটুকু শেখ হাসিনা ফলো করেন, উনি এস কে সিনহাকে জাস্ট গান পয়েন্টে দেশ থেকে বের করে দিয়েছেন, এন্ড নাথিং হ্যাপেন। নট অনলি দ্যাট, সাম শেখ ফজলের তাপস ওপেন সভায় বলেছেন যে একজন সিটিং চিফ জাস্টিসকে বের করে দিয়েছি, নামিয়ে দিয়েছি। আমাদের এপেক্স কোর্ট কিছু করে নাই, পরে ব্যারিস্টার আমিরুল ইসলাম গিয়েছিলেন এটা নিয়ে, তারা দেখবেন টেকবেন বলেছেন, তারপরে বহু মাস গেছে, বাট নাথিং হ্যাপেন্ড। সেজন্যই বলছি আসলে লেখা একটা দিক, দিনের শেষে আমাদেরকে আসলে ডেমোক্রেটিক হয়ে উঠতে হবে। থ্যাংক ইউ।